হ্যালো স্টুডেন্টস, অর্গানিক কেমিস্ট্রি সিরিজের এই ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। অর্গানিক কম্পাউন্ডস এর রিঅ্যাক্টিভিটি ইনফ্লুয়েন্সিং যে 10 ফ্যাক্টরস আমরা আগে ডিসকাস করেছিলাম, সেই 10 ফ্যাক্টরস এর মধ্যে আজকে আমরা ডিসকাশন করব হাইপার কনজুগেশন। এই হাইপার কনজুগেশনকে অনেক সময় বলা হয় নো বন্ড রেজোনেন্স অর বেকার-ন্যাথান এফেক্ট। হাইপার কনজুগেশন কি এন্ড কেন এই নেমিং গুলো, সেইগুলো আমরা এখনই ডিসকাস করব, তখন তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। হাইপার কনজুগেশন জিনিসটা কি সেটা বোঝার জন্য আমরা প্রোপিনকে নিয়ে এক্সাম্পলটা দেখছি। CH তিনটে হাইড্রোজেন আছে এই কার্বনটার সাথে, একটা কার্বন আছে যে কার্বনটা ডাবল বন্ডেড CH2 এর সাথে বন্ডেড, আর এখানে আরেকটা হাইড্রোজেন আছে। এইটা হলো প্রোপিন। দেখো স্টুডেন্টস, হাইপার কনজুগেশনটা হচ্ছে ওয়ান টাইপ অফ এক্সটেন্ডেড রেজোনেন্স। তার মানে আমরা রেজোনেন্সের সময় কি দেখেছিলাম, পাই ইলেকট্রনস গুলো কনভার্টেড হচ্ছিল লোন পেয়ার অর চার্জ পেয়ারে and vice versa, মানে পাই ইলেকট্রনস কনভার্টেড হচ্ছে লোন পেয়ার অর চার্জ পেয়ারে and লোন পেয়ার অর চার্জ পেয়ার ইলেকট্রন কনভার্টেড হচ্ছে পাই বন্ডে অর পাই ইলেকট্রনসে। তাহলে এইটা হচ্ছিল রেজোনেন্সে। whereas হাইপার কনজুগেশন ক্ষেত্রে অরবিটাল ওভারল্যাপটা হবে সিগমা পাই অরবিটাল ওভারল্যাপ। তার মানে এই কার্বন আর হাইড্রোজেনের এই সিগমা বন্ডটা হাইপার কনজুগেশনে ইনভলভ হবে এই কার্বন কার্বন পাই ইলেকট্রনের সাথে। তার মানে কনজুগেশনটা কি রকম হবে, এইখানে এই বন্ডটা এইখানে নামবে আর এটা নেগেটিভ চার্জ হয়ে উঠে যাবে। তাহলে এর ওয়ান অফ দ্য হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার কি হলো, H প্লাসটা এখানে রয়ে গেল, কার্বন, এই কার্বনে দুটো হাইড্রোজেন, এই দুটো হাইড্রোজেন, এটা ডাবল বন্ডেড কার্বন কার্বন, এটা সিঙ্গেল বন্ড CH2 মাইনাস, আর এই কার্বনে একটা হাইড্রোজেন আছে। ক্লিয়ার স্টুডেন্টস? তাহলে এইরকম করে এই স্পিসিসটার কটা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার থাকবে, দেখো তিনটে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার থাকবে। একবার এই হাইড্রোজেনটা ইনভলভড হবে, একবার এই হাইড্রোজেনটা ইনভলভড হবে, একবার এই হাইড্রোজেনটা ইনভলভড হবে। তাহলে এইখানে তিনটে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার হবে। এইখানে কার্বন আর হাইড্রোজেনের এই যে সিগমা অরবিটাল, এইটা কনজুগেশনে টেক পার্ট করলো কার সঙ্গে, কার্বন কার্বন যে পাই অরবিটালটা আছে তার সঙ্গে। তাহলে এইখানে কনজুগেশনটা হলো সিগমা পাই কনজুগেশন। ক্লিয়ার স্টুডেন্টস? এখানে স্টুডেন্টস একটা কথা মনে রেখে দিও, হাইপার কনজুগেশনের ক্ষেত্রে আমরা শুধু কনসিডার করব কার্বনের সঙ্গে যে হাইড্রোজেন বন্ডটা আছে এই সিগমা ইলেকট্রনের কনজুগেশন। এই সিগমা ইলেকট্রনের কনজুগেশনটা কি হবে, এই কার্বনের সঙ্গে যে হাইড্রোজেনটা আছে সেইটা যে কার্বনের সাথে বন্ডেড আছে সেই কার্বনে যদি আনস্যাচুরেশন প্রেজেন্ট থাকে তাহলে সেই ধরনের সিস্টেমগুলো হাইপার কনজুগেটিভ এফেক্ট দেখাবে। তাহলে এইখানে এই সিস্টেমটা হাইপার কনজুগেটিভ এফেক্ট দেখালো। দেখো স্টুডেন্টস, এইখানে এই স্পিসিসটার কোভ্যালেন্ট বন্ডের নাম্বার কটা দেখো, 1 2 3 4 5 6 7 8 9, 9 কোভ্যালেন্ট বন্ড আছে। এইটার 9 কোভ্যালেন্ট বন্ডস। whereas আফটার হাইপার কনজুগেশন যে স্পিসিসটা হলো এর কোভ্যালেন্ট বন্ডের নাম্বারটা দেখি 2 3 4 5 6 7 8, দেখো 8 কোভ্যালেন্ট বন্ডস। তাহলে এই হাইপার কনজুগেশনের ফলে দেখো নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ডটা ডিক্রিজ করে যাচ্ছে। তাহলে এই টাইপের হাইপার কনজুগেশন যেখানে কোভ্যালেন্ট বন্ডস এর নাম্বারটা ডিক্রিজ করে যায় সেই টাইপের হাইপার কনজুগেশনটাকে বলা হয় স্যাক্রিফিশিয়াল হাইপার কনজুগেশন। এই টাইপের হাইপার কনজুগেশনটা হলো স্যাক্রিফিশিয়াল হাইপার কনজুগেশন। ক্লিয়ার স্টুডেন্টস? তাহলে এই জায়গাটাকে আমরা যদি সামারাইজ করি, দুটো পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। সেই দুটো পয়েন্ট কি কি, কার্বনের সঙ্গে যে হাইড্রোজেনটা আছে সেই সিগমা বন্ডটা হাইপার কনজুগেশনে টেক পার্ট করবে কখন, যখন সেই কার্বনটার পাশের কার্বনে আনস্যাচুরেশন প্রেজেন্ট থাকবে, তার মানে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে। আরেকটা কি ব্যাপার, সিগমা পাই কনজুগেশনের ক্ষেত্রে, তার মানে সিগমা পাই অরবিটাল ওভারল্যাপের ক্ষেত্রে নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ডটা ডিক্রিজ করে যাচ্ছে। তাই জন্য এই টাইপের হাইপার কনজুগেশনকে বলা হবে স্যাক্রিফিশিয়াল হাইপার কনজুগেশন। আরেকটা টাইপের হাইপার কনজুগেশন আমরা এখন ডিসকাস করব, যেখানে নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ডসটা ফিক্সড থাকবে। আর নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ডস দ্যাট ইজ ভ্যালেন্সিটা যখনই ফিক্সড থাকবে সেই টাইপের হাইপার কনজুগেশনটাকে বলবো আইসোভ্যালেন্ট হাইপার কনজুগেশন। আইসো মিন্স সেম, সো যে হাইপার কনজুগেশনে নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ডটা সেম থাকবে সেটাকে বলবো আইসোভ্যালেন্ট হাইপার কনজুগেশন। আইসোভ্যালেন্ট হাইপার কনজুগেশনের ক্ষেত্রে একটা জিনিস তোমরা স্টুডেন্টস খুব ভালো করে বুঝবে, এইখানে যেমন সিগমা পাই কনজুগেশন হয়েছিল, আইসোভ্যালেন্ট হাইপার কনজুগেশনের ক্ষেত্রে কনজুগেশনটা হবে সিগমার সঙ্গে ভ্যাকেন্ট পি অরবিটালে। ভ্যাকেন্ট পি অরবিটাল মানে সেইখানে পজিটিভ চার্জ ক্রিয়েট হয়ে থাকবে, মানে ভ্যাকেন্ট পি অরবিটাল। তার সঙ্গে যখন এই সিগমা ইলেকট্রনের কনজুগেশন হবে সেইটা হবে কোন কেস, আইসোভ্যালেন্ট হাইপার কনজুগেশন। চলো স্টুডেন্টস একটা এক্সাম্পল নিয়ে দেখি ব্যাপারটা কি। ধরো ইথাইল ক্যাটায়ন, এটা হচ্ছে ইথাইল ক্যাটায়ন। এবার এইখানে এই কার্বন আর হাইড্রোজেনের এই যে সিগমা ইলেকট্রনটা
এইটা এইখানে কনজুগেশনে টেক পার্ট করবে। তাহলে এখানে কি অরবিটাল ওভারল্যাপ হচ্ছে? সিগমার সঙ্গে ভ্যাকেন্ট পি। আমরা সবাই জানি যে কার্বোক্যাটায়নে ভ্যাকেন্ট পি অরবিটাল থাকে, সেই কার্বোক্যাটায়নের ভ্যাকেন্ট পি অরবিটালের সঙ্গে এই কার্বন আর হাইড্রোজেনের সিগমা ইলেকট্রনটা কনজুগেশনে টেক পার্ট করবে। তাহলে এখানে হাইপার কনজুগেশনটা কি রকম হলো? এটা ডাবল বন্ড হলো, এটা CH2। দেখো এই কনজুগেশনটা, দ্যাট মিন্স সিগমা সাথে ভ্যাকেন্ট পি, এই কনজুগেশনটার জন্য নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ডটা দেখো সেম আছে। এখানে নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ড কটা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 6 কোভ্যালেন্ট বন্ডস। হোয়ারএজ এখানে দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এখানেও 6টা কোভ্যালেন্ট বন্ড, এখানেও যা কোভ্যালেন্ট বন্ড, এখানেও তাই কোভ্যালেন্ট বন্ড। ওই জন্য এই টাইপের হাইপার কনজুগেশনটাকে বলবো আইসোভ্যালেন্ট হাইপার কনজুগেশন। ক্লিয়ার স্টুডেন্টস? এইখানে একটা জিনিস খুব ভালো করে বুঝে নেবে, প্রতিটা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারই দেখো কার্বন আর হাইড্রোজেনের মধ্যে এই বন্ডটা ব্রেক করে H+ থাকছে এখানে, কিন্তু এই H+টা কখনোই এই মলিকুলটাকে লিভ করে বেরিয়ে যাবে না। তার মানে H+টা সবসময় এই মলিকুলটার সঙ্গেই থাকবে, এই H+টা ফ্রি নয়। ওই জন্য এই হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারের জন্য কিন্তু কখনোই এই মলিকুলটার অ্যাসিডিটি ডেভেলপ করবে না। কারণ কি? H+টা কখনোই এই মলিকুলটাকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে না, মানে H+টা কখনোই কিন্তু ফ্রি নয়। ক্লিয়ার স্টুডেন্টস? যেহেতু এখানে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে বন্ড কোনো কিছু থাকছে না এই কনজুগেশনটার জন্য, দ্যাট মিন্স হাইপার কনজুগেশনের জন্য, সেই জন্য হাইপার কনজুগেশনটাকে কখনো কখনো বলা হয় নো বন্ড রেজোনেন্স। আর সায়েন্টিস্টের নেম অনুযায়ী অনেক সময় হাইপার কনজুগেশনটাকে বলা হয় বেকার ন্যাথান এফেক্ট। তাহলে হাইপার কনজুগেশনের দুটো নেমিং হলো, একটা হচ্ছে নো বন্ড রেজোনেন্স আর একটা হচ্ছে বেকার ন্যাথান এফেক্ট। ক্লিয়ার স্টুডেন্টস? ঠিক রেজোনেন্সের মতো হাইপার কনজুগেশনটাও হচ্ছে একটা হাইপোথেটিক্যাল থিং। তার মানে হাইপার কনজুগেটিভ এই স্ট্রাকচারগুলোর রিয়েলিটিতে কোনো এক্সিস্টেন্স নেই। আমরা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারগুলো কেন অ্যাজিউম করি? কারণ হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারগুলো দিয়ে সহজেই কোনো একটা অর্গানিক কম্পাউন্ডের স্টেবিলিটি, তার ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টিজ আমরা এক্সপ্লেন করতে পারি। ওই জন্য এই হাইপোথেটিক্যাল হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারগুলো আমরা অ্যাজিউম করি। ক্লিয়ার স্টুডেন্টস? তাহলে আমরা প্রথমে দেখলাম নিউট্রাল মলিকুলে কিরকম হাইপার কনজুগেশন হয়, তারপরে আমরা দেখলাম কোনো কার্বোক্যাটায়নে মানে পজিটিভ চার্জ কোনো অর্গানিক কম্পাউন্ডে কিরকম হাইপার কনজুগেশন হয়। এবার আমরা চলো দেখি ফ্রি রেডিক্যালে হাইপার কনজুগেশনটা কিরকম হবে। ইথাইল ফ্রি রেডিক্যালকে নিয়ে আমরা এই হাইপার কনজুগেশনটা দেখছি। দেখো ফ্রি রেডিক্যালে হাইপার কনজুগেশনটা বোঝার আগে আমাদের বন্ড ক্লিভেজটা ভালো করে বুঝতে হবে। কোনো একটা কোভ্যালেন্ট বন্ড দুটো টাইপে ব্রেক করতে হয়, একটা হচ্ছে হোমোলাইটিক ক্লিভেজ আর একটা হচ্ছে হেটেরোলাইটিক ক্লিভেজ। চলো ব্যাপারটা কি বুঝি। এই একটা মলিকিউল আছে AB, এখানে এই বন্ডটা ফর্মেশনের জন্য A একটা ইলেকট্রন দিয়েছিল আর B একটা ইলেকট্রন দিয়েছে, দিয়ে ইকুয়ালি শেয়ার করে এই কোভ্যালেন্ট বন্ডটা ফর্ম করেছে। এবারে যদি বন্ডটা যখন ব্রেক করছে, যে কোনো একটা পার্টনার যদি দুটো ইলেকট্রন নিয়ে নেয়, এই বন্ডেড ইলেকট্রনটাকে নিয়ে নেয়, তাহলে এটা কি হয়ে যাবে? এটা মাইনাস হয়ে যাবে আর বিটা প্লাস হয়ে যাবে। আগের ক্লাসে আমরা বলেছিলাম যে দুটো ইলেকট্রন নিয়ে নিচ্ছে তাও কেন 1 ইউনিট পজিটিভ হচ্ছে, আর এর দুটো ইলেকট্রন লুজ করছে তাও কেন 1 ইউনিট পজিটিভ হচ্ছে, এটা আমরা বলেছিলাম। সেটা একদমই ইজি। এখানে এই যে দুটো ইলেকট্রন এর নিয়ে নিল, তার মধ্যে একটা ইলেকট্রন এর নিজেরই, তাহলে একটা ইলেকট্রন এর নিজের আর একটা ইলেকট্রন এক্সট্রা এ অ্যাকোয়ার করলো, ওই জন্য ইউনি নেগেটিভ চার্জ হলো। হোয়ারএজ এই যে AB বন্ডটা ফর্ম করেছিল, এখানে A একটা ইলেকট্রন দিয়েছিল, B একটা ইলেকট্রন দিয়েছিল, এর মধ্যে A যদি এই দুটো ইলেকট্রন নিয়ে নেয় তাহলে B 1 ইউনিট ইলেকট্রন লুজ করলো, কারণ একটা ইলেকট্রন তো B এর নিজেরই আর একটা ইলেকট্রন এক্সট্রা লুজ করলো, ওই জন্য বিটা 1 ইউনিট পজিটিভ চার্জড হয়ে গেল। তাহলে এই যে ক্লিভেজটা হলো মানে বন্ড ব্রেকিংটা হলো, এই ক্লিভেজটাকে আমরা কি বলবো? হেটেরোলাইটিক ক্লিভেজ। তার মানে কোনো একটা অ্যাটমই দুটো ইলেকট্রন নিয়ে নিল। তাহলে আরেকটা হেটেরোলাইটিক ক্লিভেজ কিরকম হতে পারে? যদি A দুটো ইলেকট্রন না নিয়ে B দুটো ইলেকট্রন নিয়ে নেয়, তাহলে তখন হেটেরোলাইটিক ক্লিভেজ কিরকম হবে? এটা প্লাস হবে আর বিটা মাইনাস হবে। এই দুটোই হলো হেটেরোলাইটিক ক্লিভেজের এক্সাম্পল। হোয়ারএজ হোমোলাইটিক ক্লিভেজ হবে তখনই যখন ইচ অ্যাটম একটা একটা করে ইলেকট্রন নেবে। A and B যদি হোমোলাইটিক ক্লিভেজ হয়, এটা A একটা ইলেকট্রন নিয়ে নিল আর B একটা ইলেকট্রন নিয়ে নিল, এইটাকে এই সিঙ্গেল হেডেড অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে কি ফরমেশন হবে? A ডট অ্যান্ড B ডট। এই A ডট আর B ডট এইগুলো হচ্ছে ফ্রি রেডিক্যাল। ফ্রি রেডিক্যাল মানে এই বন্ড ফরমেশনের সময় A একটা ইলেকট্রন দিয়েছিল, B একটা ইলেকট্রন দিয়েছিল, দিয়ে ইকুয়াল শেয়ারিং হচ্ছিল। এরপরে কোনো একটা পার্টনার যখন একটা ইলেকট্রন নিয়ে নিল, তখন যে স্পিসিসটা ফর্ম হবে সেই স্পিসিসটা হচ্ছে ফ্রি রেডিক্যাল। এই দুটো হলো তাহলে ফ্রি রেডিক্যাল। এখানে এই ফ্রি রেডিক্যালের হাইপার কনজুগেশন আমরা দেখব। তাহলে হোমোলিটিক্যাল ক্লিভেজের জন্য ফ্রি রেডিক্যাল ফরমেশন হয়। এইখানে এই বন্ডটা হোমোলিটিক্যালি ক্লিভেজ করলো, এই বন্ডটা হোমোলিটিক্যালি ক্লিভেজ করলো, তাহলে এখানে হাইপার কনজুগেশনটা কিরকম হবে? এই কার্বন, এই দুটো হাইড্রোজেন,
এই হাইড্রোজেনটার ইলেকট্রন একটা ফ্রি রেডিক্যাল ফর্মেশন হয়েছে, আর এখানে ডাবল বন্ডেড CH2। এই ডবল বন্ডটা কেন ফর্মেশন হলো? এই কার্বনটা হোমোলিটিক্যাল ক্লিভেজ করে এখানে একটা সি ডট ফর্মেশন হলো, দ্যাট মিন্স একটা আনপেয়ার্ড ইলেকট্রন রইলো, আর এইখানে একটা আনপেয়ার্ড ইলেকট্রন। এই দুটো আনপেয়ার্ড ইলেকট্রন একটা পাই বন্ড ক্রিয়েট করলো। তাহলে এই পাই বন্ডটা ক্রিয়েট হলো কিসের জন্য? এই ডটেড ইলেকট্রন আর এই যে বন্ডটা ব্রেক হয়েছে হোমোলিটিক্যালি, সেই অড ইলেকট্রনটা নিজেদের মধ্যে বন্ড ফর্মেশন করে এটা পাই বন্ডটা ক্রিয়েট হলো। তাহলে এটা হলো একটা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার। এরকম এই স্পিসিসটার কটা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার থাকবে? যটা CH বন্ড থাকবে, এখানে কটা CH বন্ড আছে? একটা, দুটো, তিনটে। এই তিনটে হাইড্রোজেনের জন্য এর তিনটে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার থাকবে। তাহলে এই স্পিসিসটা এরকম তিনটে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার থাকবে। ক্লিয়ার স্টুডেন্টস? হাইপার কনজুগেশনের থিওরি পোরশনটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলো দেখি হাইপার কনজুগেশনের অ্যাপ্লিকেশন কি কি আছে। এখানে স্টুডেন্টস একটা কথা মনে রেখে দিও, কোন স্পিসিসের নাম্বার অফ হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার যত বেশি হবে সেই স্পিসিসটার স্টেবিলিটি তত বেশি হবে। ঠিক রেজোনেন্সের মতো, যে স্পিসিসের রেজোনেটিং স্ট্রাকচার বেশি তার যেমন স্টেবিলিটি বেশি, ঠিক সেরকমই যে স্পিসিসের হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার বেশি করেসপন্ডিং সেই স্পিসিসের স্টেবিলিটি বেশি হবে। এবার আমরা চলো স্টুডেন্টস দেখে নিই হাইপার কনজুগেশনের অ্যাপ্লিকেশন কি কি। তার মানে হাইপার কনজুগেশনকে কাজে লাগিয়ে আমরা কোন স্পিসিসের কি কি প্রপার্টি প্রেডিক্ট করতে পারবো, চলো সেগুলো দেখে নিই। অ্যাপ্লিকেশনস এর মধ্যে ফার্স্ট অ্যাপ্লিকেশন হলো স্টেবিলিটিজ অফ কার্বোক্যাটায়ন অ্যান্ড ফ্রি রেডিক্যালস। তাহলে এটা আমরা কি করে এক্সপ্লেন করব? আমরা আগেই বললাম যে স্পিসিসের হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার যত বেশি হবে সেই স্পিসিসের স্টেবিলিটি তত বেশি হবে। এই পয়েন্টের আন্ডারে প্রথমে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কনসিডার করি। ধরো একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন আছে, এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, আর হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন। এটা হাইপার কনজুগেশন দিয়ে আমরা কিভাবে এক্সপ্লেন করব? দেখো এইখানে কার্বন প্লাস আছে, আর এখানে এই যে কার্বন গুলো আছে তাতে হাইড্রোজেন গুলো আছে। এখানে যে হাইপার কনজুগেশন হবে সেগুলো কি টাইপের হাইপার কনজুগেশন? অবশ্যই আইসোভ্যালেন্ট হাইপার কনজুগেশন। তাহলে এখানে কটা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার হচ্ছে? দেখো এখানে তিনটে, এখানে তিনটে, এখানে তিনটে। তাহলে এই স্পিসিসটার 9 হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার থাকছে। তাহলে এই স্পিসিসটার 9 হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার। হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার গুলো কি করে ড্র করবো আমরা আগেই দেখে নিয়েছি। তাহলে এটা 9টা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার থাকছে। এখানে এই কার্বনটা যেটা প্লাস চার্জ হয়ে আছে তার পাশের কার্বন গুলো কটা হাইড্রোজেন আছে? এখানে তিনটে, এখানে তিনটে। তাহলে এই স্পিসিসটার 6টা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার হবে। এই স্পিসিসটা দেখো যেখানে কার্বনটা পজিটিভ হয়ে আছে তার পাশের কার্বনটাতে তিনটে হাইড্রোজেন আছে। তাহলে এই স্পিসিসটার 3টে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার হবে। এই কার্বনটা দেখো একটাও হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার হবে না, কারণ এই যে প্লাস হয়ে আছে এর পাশে কোনো কার্বন নেই যার সঙ্গে হাইড্রোজেন আছে। তাহলে এর হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারের নাম্বারটা হচ্ছে নীল। তাহলে অবভিয়াসলি আমরা জানি যে স্পিসিসের হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার যত বেশি সেই স্পিসিসের স্টেবিলিটি তত বেশি। তাহলে স্টেবিলিটি অর্ডার অফ দ্য কার্বোক্যাটায়ন কি হবে? 3 ডিগ্রি ইজ গ্রেটার দ্যান 2 ডিগ্রি ইজ গ্রেটার দ্যান 1 ডিগ্রি ইজ গ্রেটার দ্যান মিথাইল কার্বোক্যাটায়ন। ক্লিয়ার স্টুডেন্টস? এবার দেখো স্টুডেন্টস, ঠিক একই রকম ভাবে, জাস্ট একই রকম ভাবেই আমরা ফ্রি রেডিক্যালের স্টেবিলিটি প্রেডিক্ট করতে পারবো। ধরো এগুলো কার্বোক্যাটায়ন না হয়, এগুলো ফ্রি রেডিক্যাল, তাহলেও এর এক্সপ্লেনেশনটা ঠিক একই রকম। দেখো কিভাবে, ধরো এগুলো কার্বোক্যাটায়ন নয়, এগুলো সব ফ্রি রেডিক্যাল। তাহলে এটা 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, এটা 3 ডিগ্রি, এটা 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, এটা 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, আর এটা হচ্ছে মিথাইল ফ্রি রেডিক্যাল। ঠিক একই রকম ভাবে দেখো এইখানেও হাইপার কনজুগেশন হবে, আর এখানেও হাইপার কনজুগেশনের নাম্বারটা ঠিক সেম থাকবে। এখানেও 9টা হাইপার কনজুগেশন, এখানেও 6টা হাইপার কনজুগেশন, এখানেও 3টে হাইপার কনজুগেশন, আর এখানে একটাও হাইপার কনজুগেশন নেই। তাহলে ফ্রি রেডিক্যালের স্টেবিলিটি অর্ডারটাও হবে এটা ঠিক আগের মতো। ক্লিয়ার স্টুডেন্টস? দেখো স্টুডেন্টস, হাইপার কনজুগেশনের এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, অ্যান্ড সায়েন্টিস্ট বেকার ন্যাথান এই এফেক্টগুলোরই এক্সপ্লেনেশন দিয়েছিলেন, এবং তাদের নাম অনুযায়ী অনেক সময় হাইপার কনজুগেশনটাকে বলা হয় বেকার ন্যাথান এফেক্ট। এবার চলো এই ইম্পর্টেন্ট জিনিসটা কি আমরা একটু বুঝে নিই। দেখো স্টুডেন্টস, বেনজিন রিং এর সাথে বা কোনো আনস্যাচুরেটেড গ্রুপের সঙ্গে যখন অ্যালকিল গ্রুপগুলো অ্যাটাচড থাকে, একবার মিথাইল আছে, একবার বেনজিন রিং এর সাথে ইথাইল গ্রুপ আছে, একবার বেনজিন রিং এর সাথে একটা 2 ডিগ্রি গ্রুপ দ্যাট ইজ আইসোপ্রোপাইল গ্রুপ আছে, আরেকবার বেনজিন রিং এর সঙ্গে টার্সিয়ারি গ্রুপ আছে 3 ডিগ্রি গ্রুপ। এটাকে 1 বলছি, এটাকে 2 বলছি, এটাকে 3 বলছি, আর এটাকে
আমরা 4 বলছি। এবার দেখো স্টুডেন্টস, এখানে একটা অ্যানোমালি অ্যারাইজ করছে। আমরা সবাই জানি এই যে অ্যালকিল গ্রুপগুলো আছে এদের প্লাস আই এফেক্টের অর্ডারটা কি? প্লাস আই এফেক্টের অর্ডারটা হচ্ছে CCH3, দ্যাট ইজ টার্সিয়ারি গ্রুপটার সবচেয়ে বেশি প্লাস আই এফেক্ট, দেন CH3 হোল ট্রাইস আইসোপ্রোপাইল গ্রুপ, দেন ইথাইল গ্রুপ, দেন মিথাইল গ্রুপ। এইটা হচ্ছে এদের প্লাস আই এফেক্টের অর্ডার। তাহলে এই স্পিসিসটার এই বেনজিন রিংয়ে ইলেকট্রন ডেনসিটি সবচেয়ে বেশি ইনক্রিজ করে যাওয়ার কথা, কারণ প্লাস আই এফেক্টের জন্য ইলেকট্রনটাকে ঠেলবে, তাহলে রিংয়ে ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজ করে যাওয়ার কথা। কিন্তু অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে এই স্পিসিসটার বেনজিন রিংয়ে সবচেয়ে বেশি ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজ করাচ্ছে না, এই CH3টা বেনজিন রিংয়ে ইলেকট্রন ডেনসিটি ম্যাক্সিমাম ইনক্রিজ করাচ্ছে। তাহলে এই অ্যানোমালিটা আমরা অ্যালকিল গ্রুপগুলোর প্লাস আই এফেক্টের স্ট্রেন দিয়ে এক্সপ্লেন করা গেল না, এই অ্যানোমালিটাকে আমরা এক্সপ্লেন করব হাইপার কনজুগেশন দিয়ে। দেখো স্টুডেন্টস, সেটা কিভাবে? এইখানে এই যে কার্বনের সাথে যে হাইড্রোজেনটা আছে সেই হাইড্রোজেনটা হাইপার কনজুগেশনে টেক পার্ট করবে এই রিংটার সাথে এইভাবে। এই হাইড্রোজেনটা হাইপার কনজুগেশনে টেক পার্ট করবে, এটা এখানে নামলো, এটা এখানে উঠলো, এটা এখানে উঠে গেল, এটা ডাবল বন্ড হলো। এই বেনজিন রিংটা এখানে দেখো নেগেটিভ চার্জ। এবার এই নেগেটিভ চার্জটা কি থ্রু আউট দ্য রিং সার্কুলেট হবে। তার মানে এখানে কি পয়েন্ট হচ্ছে, এইখানে এই বেনজিনের সাথে যে কার্বনটা আছে সেই কার্বনটা 3টে হাইড্রোজেন, এন্ড এই 3টে হাইড্রোজেনের জন্যই ইন্ডিভিজুয়াল হাইপার কনজুগেটিভ এফেক্ট শো করবে। আর যখনই হাইপার কনজুগেটিভ এফেক্ট শো হচ্ছে এই রিংটার ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজ করে যাচ্ছে। তাহলে যে স্পিসিসের হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার যত বেশি হবে এই বেনজিন রিং এর ইলেকট্রন ডেনসিটি তত বেশি হবে। তার মানে এই গ্রুপগুলোর ইলেকট্রন রিলিজিং এফেক্ট তত বেশি হবে। তাহলে এইখানে CH3 3টে হাইড্রোজেনের জন্য হাইপার কনজুগেশন অ্যারাইজ করছে, যেগুলো লিডস করছে কোন দিকে? বেনজিন রিং এর ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজ করার দিকে। তাহলে এইখানে 3টে হাইড্রোজেন আছে, ওই জন্য 3টে হাইপার কনজুগেশন হবে। এখানে এই যে ইথাইল গ্রুপটা বেনজিন রিং এর সাথে বন্ডেড আছে, এখানে এই কার্বনটার সাথে দেখো কটা হাইড্রোজেন আছে, এখানে 2টো হাইড্রোজেন আছে। তাহলে এই 2টো হাইড্রোজেনের জন্য হাইপার কনজুগেটিভ এফেক্টটা শো হবে। whereas এইখানে যে গ্রুপটা আছে এখানে দেখো একটা হাইড্রোজেন আছে, তাহলে একটা হাইড্রোজেনের জন্য হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার শো হবে। আর এখানে এই স্পিসিসটার কোনো হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার থাকবে না, নো হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার। তাহলে এই টার্সিয়ারি গ্রুপটার ইলেকট্রন রিলিজিং এফেক্ট সবচেয়ে কম হবে, তার কারণ ইলেকট্রন রিলিজিং এফেক্টটা অ্যারাইজ করলো হাইপার কনজুগেশনের জন্য। যার হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার যত বেশি সেই গ্রুপের ইলেকট্রন রিলিজিং এবিলিটিও তত বেশি। তাহলে দেখো যে অ্যানোমালিটা অ্যারাইজ করছিল, যেটা প্লাস আই এফেক্টের স্ট্রেন দিয়ে এক্সপ্লেন করা গেল না, সেইটা হাইপার কনজুগেশন দিয়ে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা গেল। ক্লিয়ার স্টুডেন্টস? দেখো স্টুডেন্টস, থার্ড অ্যাপ্লিকেশনটা অনেকটা এইরকমই। অ্যালকাইল সাবস্টিটিউটেড বেনজাইল কার্বোক্যাটায়নের স্টেবিলিটি আমরা হাইপার কনজুগেশন দিয়ে খুব সহজেই এক্সপ্লেন করতে পারি। চলো স্টুডেন্টস, সেটা কিভাবে আমরা দেখি। এটা একটা বেনজাইল কার্বোক্যাটায়ন যেটা 3 ডিগ্রি অ্যালকাইল সাবস্টিটিউটেড। নেক্সট এক্সাম্পলটা হচ্ছে বেনজাইল কার্বোক্যাটায়ন যেটা 2 ডিগ্রি অ্যালকাইল গ্রুপ সাবস্টিটিউটেড। থার্ড হচ্ছে বেনজাইল কার্বোক্যাটায়ন যেটা 1 ডিগ্রি অ্যালকাইল গ্রুপ সাবস্টিটিউটেড। আর ফোর্থ হচ্ছে মিথাইল সাবস্টিটিউটেড বেনজাইল কার্বোক্যাটায়ন। এগুলো যদি নাম্বারিং করি 1 2 3 4, এগুলোর স্টেবিলিটি অর্ডার আমরা খুব সহজে হাইপার কনজুগেশন দিয়ে এক্সপ্লেন করতে পারবো। তাহলে দেখো স্টুডেন্টস, এইখানে যে কার্বনটা বেনজিন রিং এর সাথে বন্ডেড আছে তার কোনো হাইড্রোজেন নেই, তাহলে এই স্পিসিসটার কোনো হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার থাকবে না, নো হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার। whereas এইখানে যেটা বেনজিন রিং এর সাথে বন্ডেড আছে সেই কার্বনটার দেখো একটা হাইড্রোজেন আছে, তাহলে এই কার্বনটার কটা হাইপার কনজুগেশন থাকবে? একটা হাইপার কনজুগেশন থাকবে। এই কার্বনে যেটা বেনজিন রিং এর সাথে বন্ডেড আছে যে কার্বনটা, তার 2টো হাইড্রোজেন আছে, তাহলে এই স্পিসিসটার কটা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার থাকবে? 2 হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার। whereas এই স্পিসিসটার কটা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার থাকবে? দেখো বেনজিন রিং এর সাথে এখানে যে কার্বনটা আছে তার সাথে 3টে হাইড্রোজেন বন্ড করে আছে, তাহলে এর 3টে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার। আর আমরা জানি স্টুডেন্টস, যে স্পিসিসের হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার যত বেশি থাকবে তাহলে তার স্টেবিলিটি সবচেয়ে বেশি হবে। তাহলে সবচেয়ে বেশি স্টেবল হবে এই স্পিসিসটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। ক্লিয়ার স্টুডেন্টস? তাহলে স্টেবিলিটি অর্ডারটা কি হলো? 4 এর সবচেয়ে বেশি হবে, তারপরে 3, তারপরে 2,
তারপরে 1। ক্লিয়ার স্টুডেন্টস? আজকের ক্লাস স্টুডেন্টস এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাও, আর এই ভিডিওটা তোমাদের সমস্ত ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করো যাতে তারা এরকমই ইউজফুল কন্টেন্ট রেগুলারলি ঘরে বসে পায়। থ্যাংক ইউ স্টুডেন্টস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।